হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। গত 100 বছরের ইতিহাসে মুসলিম ভার্সেস ইহুদিদের মধ্যে যত যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটাতেই মুসলিমরা চরমভাবে পরাজিত হয়েছে। এমনও অনেক যুদ্ধ রয়েছে যেগুলো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, যেমন 6 ডেজ ওয়ার। কিন্তু সর্বশেষ যুদ্ধে ইরান একা হাতে ইসরায়েলকে এমনভাবে পরাজিত করেছে যে ইসরায়েলের শেষ পর্যন্ত আমেরিকার পায়ে ধরে একটা সিজফায়ার করাতে হয়েছে। কি এমন কারণ রয়েছে, কি কারণে ইরানের হাতে এত বেশি শক্তি অর্জিত হয়েছে এবং কি কারণে ইসরায়েল সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়ে গেছে এবং শেষ পর্যন্ত সিজফায়ার করানোর জন্য উঠে পড়ে লেগেছে, এর পেছনের কারণ কি? সত্যিকারের ইরান ইসরায়েল যুদ্ধে আসলে জয়ী কে? সেখানে অনেকেই বলছে ইসরায়েল, কখনো বলছে ইরান, কিন্তু বাস্তবতায় সত্যিকারের জয়ী কেন চায়নাকে ধরা হচ্ছে, এর পেছনের কারণ কি? একই সাথে এই যুদ্ধের সবচেয়ে বড় টেকনোলজিক্যাল শিপমেন্ট হয়ে গেছে এবং সারা পৃথিবী জুড়ে টেকনোলজিক্যাল ট্রান্সফারের নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেছে এবং পৃথিবীর ইতিহাস নতুন করে রচিত হতে যাচ্ছে। কিভাবে এবং কি কি পরিবর্তন আগামীর দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এর সবকিছু উঠে আসবে আজকের ভিডিওতে। তার আগে জেনে নিন আমাদের আজকের ভিডিওর স্পন্সর বিটকমার্স। বিটকমার্স বাংলাদেশে তৈরি একটা ই কমার্স সলিউশন, যাদের হাতে সব ধরনের সুবিধা রয়েছে যেগুলো আপনি ই কমার্সে চান। যেখানে আপনার জন্য রয়েছে বাংলাদেশের সব ধরনের পেমেন্ট গেটওয়ে সুবিধা, কুরিয়ার ইন্টিগ্রেশন সুবিধা, অর্ডার ম্যানেজমেন্ট সুবিধা, একই সাথে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাস্টমার সাপোর্ট সার্ভিস। সহজ কথা, অনলাইনে একটা ই কমার্স রান করার জন্য যত ধরনের সুবিধা রয়েছে তার সবকিছুর এক জায়গায় সমাধান হচ্ছে বিটকমার্স। সো বিটকমার্সের সাথে আপনার ব্যবসা আরো সহজ এবং দ্রুত সম্প্রসারণ করুন। আপনার যত ধরনের সুবিধা আছে তার সবকিছুর জন্য বিটকমার্সের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। সবগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনি আমার রেফারেন্স দিয়েও কথা বলতে পারেন। এবারের যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তাকান তাহলে তার পুরোটা জুড়ে রয়েছে টেকনোলজিক্যাল সুপিরিয়রিটির অন্যতম বড় অধ্যায়। সুপারটেকের এমন এক পর্যায়ে এখানে রচিত হয়েছে যেটা আগে কখনো কোনো যুদ্ধে সেভাবে রচিত হয়নি। শুরুর দিকে যদি তাকান, প্রথম যখন ইসরায়েল ইরানে অ্যাটাক করেছে, তারা ওভারনাইটে ইরানের সবগুলো এয়ার ডিফেন্সকে ডিএক্টিভ করে দিয়ে খোলা মাঠে এসে প্রায় 300-এরও বেশি সাইটে অ্যাটাক করে চলে গেছে এবং পুরো দিন পরের দিন চলে গেছে যেখানে ইরান কোনো রিটালিয়েট করেনি। মূলত সেদিন পুরোপুরি দিনটাকে ইরান কাজে লাগিয়েছে তার এয়ার ডিফেন্স রিএক্টিভ করাতে। এরপর ইরান যখন রিটালিয়েট করেছে সেটা ছিল পুরোটাই মিসাইল এবং ড্রোনের কম্বাইন্ড রিটালিয়েশন। এমন এক রিটালিয়েশন যেটাতে ইসরায়েলের এয়ার ডিফেন্স পুরোপুরি ডিসরাপ্ট হওয়ার পথে গিয়েছিল। প্রথম অধ্যায়তেই প্রায় 200-এরও বেশি মিসাইল ছোড়ার পর সেই মিসাইলের মাত্র 10 থেকে 12টি হিট করতে পেরেছে টার্গেটে। এমন একটা মিসাইল অ্যাটাককে সফল বলা যায় না, কিন্তু অনেক ক্ষেত্রে এটার সফলতা বিশাল অংশে জড়িয়ে আছে। কিন্তু পুরো 12 দিনের সেই যুদ্ধের দিকে যদি তাকান, সব কিছু ছাড়িয়ে ইরানের মিসাইল অ্যাটাক সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়েছে শেষ দিকে এসে। এমন এক মিসাইল অ্যাটাক তারা করেছে যেটাতে ইসরায়েলের ক্রিটিক্যাল যত স্থাপনা রয়েছে, পোর্ট থেকে ইকোনমিক সিটি, এমনকি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সবকিছু তারা নিখুঁত টার্গেট করতে পেরেছে এবং প্রত্যেকটাকেই তারা টার্গেট অনুযায়ী হিট করতে পেরেছে। এই হিট করাতে মূলত সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তৈরি হয়ে গেছে যে ইরানকে থামানো অ্যাটলিস্ট ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয়। যেখানে 8 থেকে 10 লেয়ারের এয়ার ডিফেন্স পুরোপুরি ব্যর্থ হয়ে যাচ্ছে ইরানের মিসাইলের সামনে, সেখানে নতুন করে কিছু চিন্তা করা ছাড়া আর কোনো উপায় নেই। ইসরায়েল ইরানের এই যুদ্ধে ক্রিটিক্যাল সুপারটেকের ব্যবহারের দিকে যদি তাকান তাহলে একটা জিনিস ক্লিয়ারলি খুঁজে পাবেন, সবচেয়ে ভালো সুপারটেকগুলো ছিল মূলত ইসরায়েলের হাতে। ইসরায়েলের হাতে এমন সব সুপারটেক ছিল যা পৃথিবীর অন্যান্য কোনো দেশের কাছে আসলে সেভাবে নেই। এর মধ্যে ডেটা ইন্টেলিজেন্স, ডেটা সিগন্যালিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, আর্লি ওয়ার্নিং সিস্টেম কিংবা ডেটা সিগন্যালিং সিস্টেম অথবা স্যাটেলাইট সিগন্যালিং সিস্টেম, এমন যতগুলো ইস্যুস রয়েছে তার প্রত্যেকটাই মূলত ইসরায়েলের কাছে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একইভাবে তাদের কাছে রয়েছে 5th জেনারেশন ফাইটার জেটের পাশাপাশি ট্যাঙ্কার রিফিলিং সিস্টেম পর্যন্ত, যার সবগুলোকে কম্বাইন্ড ব্যবহার করে তারা সিরিয়া, ইরাকের আকাশের উপর দিয়ে এসে মূলত ইরানে অ্যাটাক করে নিরাপদে চলে যেতে পেরেছে। একইভাবে যদি ইরানের দিকে তাকান তাহলে খুঁজে পাবেন ইরানের হাতে সেভাবে ভালো কোনো সুপারটেক কখনোই ছিল না। তার হাতে না ডেটা ইন্টেলিজেন্স রয়েছে, না ডেটা সিগন্যালিং সিস্টেম রয়েছে, না ভালো নেভিগেশন সিস্টেম রয়েছে। ঠিক একইভাবে আর্লি ওয়ার্নিং সিস্টেম কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অথবা এয়ার অ্যাটাকের জন্য ভালো ফাইটার জেট কিংবা মিডিয়া রিফুয়েলিং সিস্টেম, এমন কোনো কিছু আসলে ছিল না। শুধু ইরানের কাছে যে দুটো জিনিস ছিল তার প্রথমটা হচ্ছে ভালো মানের মিসাইল এবং বেশ কিছু উন্নত মানের ড্রোন। এই জায়গায় ইরানের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল তারা অতীতে সবসময় ব্যবহার করে যেত জিপিএস নেভিগেশন সিস্টেম। যে জিপিএস নেভিগেশন সিস্টেমের শতভাগ কন্ট্রোল ছিল আমেরিকান মিলিটারির হাতে এবং আমেরিকান গভর্নমেন্টের হাতে, যেখানে তারা চাইলেই ডিসরাপ্ট করে দিতে পারত ইরানের মিসাইলগুলোকে মিড এয়ারে। যে জিপিএস নেভিগেশন সিস্টেমকে বাদ দিয়ে ইরান এবার ব্যবহার করেছে চাইনিজ বাইদো সিস্টেমকে। যে বাইদো সিস্টেম মূলত পুরোপুরিভাবে জিপিএস এর অল্টারনেটিভ এবং এটার সর্বোচ্চ ব্যবহার এর আগে আমরা দেখেছি।
অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে বাইদু নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে রাফায়েল জেট পর্যন্ত পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে, সেই জিনিসটাই আমরা এবার দেখতে পেয়েছি ইরানের ক্ষেত্রে। ইরান তার প্রতিটা মিসাইল এবং ড্রোনের মধ্যে মূলত বাইদুর চিপ ব্যবহার করেছে এবং বাইদুর নেভিগেশন সিস্টেম ব্যবহার করে অ্যাটাক করেছে, যার প্রত্যেকটা অ্যাটাক নিখুঁতভাবে টার্গেটে হিট করেছে এবং বিশেষ করে হাইপারসোনিক মিসাইলগুলো যেভাবে তারা ব্যবহার করেছে তার প্রত্যেকটাই টার্গেটে হিট করতে পেরেছে এবং ইসরায়েলের ভয়ঙ্কর আকারের ক্ষতি করেছে। ইসরায়েলের লার্জেস্ট রিফাইনারি সিস্টেম থেকে শুরু করে পোর্ট কিংবা ইকোনমিক সিটি থেকে শুরু করে ক্যাপিটাল সিটি অথবা মিলিটারি হেডকোয়ার্টার, ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার, ডেটা সিস্টেম কিংবা সবচেয়ে বড় আর্কাইভ ওয়াইজম্যান সেন্টার পর্যন্ত পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে। এবং সর্বশেষ এই যুদ্ধে যখন আমেরিকা জড়িয়ে যায়, আমেরিকা ইরানের সাইটগুলোতে অ্যাটাক করে, তখন ইরান রিটালিয়েশন হিসেবে যেভাবে তার মিসাইলগুলোকে ব্যবহার করেছে কাতারে আমেরিকান বেজের উপর, সেটা সর্বোচ্চ ডিটারেন্স তৈরি করেছে পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে। গত 100 বছরে আমেরিকান বেজে অ্যাটাক করার সাহস পর্যন্ত কেউ কখনো করেনি। ইরান সেটা দ্বিতীয়বারের মতো করেছে এবং এমনভাবে নিখুঁত অ্যাটাক করেছে যে অন্তত 6টা মিসাইল কাতারের বেজে হিট করেছে। যদিও আমেরিকা একটার কথাই স্বীকার করেছে, বাকিগুলো কখনো স্বীকার করেনি। যে আমেরিকান বেজে অ্যাটাকের পর ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সিজফায়ারের জন্য উঠে পড়ে লেগেছে এবং পুতিনের হেল্প নিয়ে শেষ পর্যন্ত একটা সিজফায়ার করানোর ঘোষণা দিয়েছে। যদিও সিজফায়ার করানোর ঘোষণা আসার পরপরই ইরান ইসরায়েলে সিরিয়াস আকারের অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকে রীতিমতো ডিস্ট্রয় হয়ে গিয়েছে পুরো সিটির অর্ধেকাংশ। যার ফলে ইরানের এই অ্যাটাকে একটা জিনিস তো ক্লিয়ারলি প্রমাণ করে দিয়েছে যে আপনার কাছে সুপারটেক না থাকতে পারে, আপনার কাছে সফিস্টিকেটেড ডেটা ইন্টেলিজেন্স না থাকতে পারে, ডেটা সিগন্যালিং সিস্টেম না থাকতে পারে, আর্লি ওয়ার্নিং সিস্টেম কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম না থাকতে পারে, অথবা সিগন্যালিং সিস্টেমের জন্য স্যাটেলাইট সিগন্যালিং না থাকতে পারে, তবে ক্লিয়ারলি যদি মিসাইল এবং ড্রোন অ্যাটাক সিস্টেম ভালোভাবে থাকে তবে আপনি শত্রুকে নাস্তানাবুদ করে ছাড়তে পারেন এবং সেটাই ইরান করে দেখিয়েছে। ইরানের মিসাইলে যে কাঁচামাল ব্যবহার করা হয় সেটা চাইনিজ কাঁচামাল। ইরানের মিসাইলের যে প্রযুক্তিগত অ্যাডভান্টেজ রয়েছে তার পুরোটা অংশ জুড়ে রয়েছে বেশিরভাগ চাইনিজ এবং রাশিয়ান কাঁচামাল। ঠিক একইভাবে ইরানের মিসাইলে যে নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয় সেটাও চাইনিজ। এখন পর্যন্ত পুরো যুদ্ধে যত কিছু ঘটেছে তার পুরোটা জুড়েই মূলত সবচেয়ে বেশি জিতেছে মূলত চাইনিজ টেক এবং চাইনিজ ইন্টেলিজেন্স। 12 দিনের এই যুদ্ধে প্রযুক্তিগত দিক থেকে শুধুমাত্র ব্যাটেল টেস্টেড ওয়েপনের টেস্টিং এর জন্য যদি তাকান তাহলে চায়না শতভাগ ব্যবহার করে গেছে পাকিস্তান এবং ইরানকে এবং সেখানে চায়না সফলও হয়েছে। আমেরিকান ওয়েপন, আমেরিকান টেক শতভাগ সেখানে ব্যর্থ হয়ে গেছে এবং আগামীর দিনগুলোতে যে লিডারশিপের ন্যারেটিভ চেঞ্জ হতে যাচ্ছে সেটা মূলত চায়নার দিকে চলে যাচ্ছে। শুধু এখানেই নয়, যে প্রযুক্তিগত জিওপলিটিক্যাল লিডারশিপের দিকে যদি তাকান সেখানেও চায়না মূলত খুব ভালোভাবে লিড দিয়ে যাচ্ছে। সেটা বুঝতে হলে আপনাকে স্টেটমেন্টের এগেনস্টে অন্যান্য দেশগুলোর রিয়েকশনের দিকে একটু ভালোভাবে তাকাতে হবে, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। G7 সামিট যখন চলছিল তখন সেন্ট্রাল এশিয়ান দেশগুলো নিয়ে চায়না তার অ্যালাইদের একটা মিটিং চলছিল এবং সেখানে শি জিনপিং ক্লিয়ারলি বলেছিলেন ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করে তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল ল সবকিছু ভায়োলেশন করেছে এবং এটা ঠিক কাজ করেনি, যার এক কথায় রীতিমতো স্তব্ধ হয়ে গেছে পুরো G7 এবং ট্রাম্প থেকে শুরু করে অন্যান্য সবাই। শি জিনপিং এর এই বক্তব্যের এগেনস্টে কোনো ধরনের উত্তর দেওয়ার সাহস পর্যন্ত কেউ করেনি। উল্টো শি জিনপিংকে আমেরিকা অনুরোধ করতে গিয়েছে যে ইরান যেন হরমুজ প্রণালী বন্ধ না করে সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। শি জিনপিং এর কাছে সাপোর্ট চাইতে গিয়েছে, শি জিনপিংকে অনুরোধ করেছে ইরানকে কন্ট্রোল করার জন্য, যা ক্লিয়ারলি প্রমাণ করে গ্লোবাল ডমিনেন্সের খুব বড় একটা অংশ রীতিমতো হাতছাড়া করেছে আমেরিকা এবং ওয়েস্টার্ন এলাই, যা প্রমাণ করে আগামীর দিনগুলোতে খুব দ্রুতই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বড় অংশ চলে যাবে রাশিয়া এবং চায়নার হাতে। সেই ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে আমেরিকা নিজেকে টিকিয়ে রাখার জন্য এবং মধ্যপ্রাচ্যের ডমিনেন্স ধরে রাখার জন্য রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে এবং সিজফায়ারের পর তিনি মূলত তেল আবিবের রাস্তায় এই বিলবোর্ড আপনারা ক্লিয়ারলি দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যে বিলবোর্ডে ক্লিয়ারলি লেখা হয়েছে আব্রাহাম অ্যালায়েন্স। যে আব্রাহাম অ্যালায়েন্সে আপনি যদি খোঁজেন তাহলে খুঁজে পাবেন ইয়েমেন এবং ইরান ছাড়া প্রায় প্রত্যেকটা আরব রাষ্ট্র সেখানে রয়েছে এবং প্রত্যেককেই তারা এলাই হিসেবে ধরে নিয়েছে এবং প্রত্যেকেই মূলত ইসরায়েল এবং আমেরিকার গোলামে পরিণত হয়েছে। আর এটা ক্লিয়ারলি প্রমাণ করে যাচ্ছে ধীরে ধীরে আমেরিকান ইনফ্লুয়েন্স এবং আমেরিকান ডমিনেশন কতটা তলানিতে গিয়ে ঠেকেছে এবং ইরানের পাওয়ার মধ্যপ্রাচ্য জুড়ে কতটা বৃদ্ধি পেয়েছে। অনেকে এখন এই প্রশ্ন করে যাবেন যে ইরান আব্রাহামিক অ্যালায়েন্সে না যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যে একা হয়ে গিয়েছে। ইরান অতীতেও একাই ছিল। সত্যিকার অর্থে যদি আপনি ভালোভাবে তাকান, মধ্যপ্রাচ্যের একটা দেশও নেই ইরানকে সমর্থন করে গেছে। টার্কি, সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব, কাতার, কুয়েত,
ওমান, এমন যতগুলো রাষ্ট্র রয়েছে আপনি নাম বলতে পারেন মুখস্থ, তার কেউ কখনো ইরানকে সমর্থন করে যায়নি। একা হাতে ইরান ইসরায়েলের সব ধরনের ইন্টেলিজেন্স সংগ্রহ করেছে, কোথায় তাদের মিলিটারি স্থাপনা, কোথায় মিলিটারি ইন্টেলিজেন্স বসবাস করে যাচ্ছে এবং কোথায় তাদের ক্রিটিক্যাল স্থাপনাগুলো অবস্থান করে যাচ্ছে, কোন নেভিগেশন সিস্টেম ব্যবহার করে তারা সেখানে হিট করতে পারবে, কোন ইন্টেলিজেন্স ব্যবহার করলে তারা সফল হবে এবং কোন স্ট্র্যাটেজি ব্যবহার করলে তাদের মিসাইল সত্যিকার অর্থে সফল হবে, তার সব কিছু ইরান একা হাতে করেছে। ইরানের হাতে এমন সব ইনফরমেশন রয়েছে যেগুলো মধ্যপ্রাচ্যের আর কোনো কান্ট্রির হাতে নেই এক্সেপ্ট ইসরায়েল। সো ইরান একা হাতে যে লড়াই করে গেছে সেটা উচিত ছিল পুরো মধ্যপ্রাচ্যের লড়াই হওয়া, কিন্তু সেটা হয়ে গেছে একা হাতের লড়াই। সে লড়াইয়ে ইরান এই মুহূর্ত পর্যন্ত তো জয়ের অবস্থানেই রয়েছে, বাকিটা আগামীর দিনগুলোতে দেখা যাবে। যে সিজফায়ার হয়ে গেছে সেই সিজফায়ার সত্যিকার অর্থে বেশি দিন টিকবে না, খুব দ্রুতই আমরা আরেকটা রিটালিয়েশন দেখতে পাবো, কারণ ইসরায়েল শুধুমাত্র সিজফায়ার করিয়েছে নিজেদেরকে আপাতত রক্ষা করার জন্য, কারণ কোনোভাবেই ইরানের মিসাইলের সামনে দাঁড়াতে পারছিল না। অল্টারনেটিভ কোনো ইন্টেলিজেন্স যদি তারা দাঁড় করাতে পারে কিংবা ডিফেন্স তারা দাঁড় করাতে পারে, তবে খুব দ্রুতই তারা ইরানে আবারও অ্যাটাক করবে, এটা মোটামুটি নিশ্চিত। শেষ দিকে এসে যদি উপসংহারের দিকে তাকাই, তাহলে ক্লিয়ারলি এই যুদ্ধ মূলত গ্লোবাল সাউথ ভার্সেস ওয়েস্টার্ন হেজমনির বিরুদ্ধে একটা যুদ্ধ, যে যুদ্ধ সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়েছে কিন্তু সারা পৃথিবী জুড়ে হয়ে যাবে একটা সময়। ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান, এই যুদ্ধ অনেকাংশে মূলত শিয়া সুন্নি বিভেদ তৈরি করার সবচেয়ে বড় অংশে দাঁড়িয়েছে এবং শিয়াদের জয় দেখানো হয়েছে। ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যের যে মেরুদণ্ডহীন কান্ট্রিগুলো রয়েছে তারা সবাই এক হয়ে মূলত একটা কান্ট্রির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, সেখানেও ইরান জয়ের ধারা ধরে রেখেছে। অপরদিকে যদি তাকান, মধ্যপ্রাচ্যে একমাত্র কান্ট্রি ইরান যাদের মূলত সবচেয়ে বড় ব্রাইট হিস্টোরি রয়েছে। যদি কোনো যুদ্ধের দিকে তাকান কিংবা টিকে থাকার লড়াইয়ের দিকে তাকান, ইমিউন সিস্টেম ধরে রেখে যদি কেউ লম্বা সময় যুদ্ধ করতে পারে সেটা একমাত্র ইরান, এবং সেই ইরানকে এখন পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্য হেট্রিজন দিয়েও কোনোদিন হারাতে পারেনি, ঠিক একইভাবে মিলিটারি অ্যালাই গঠন করেও তাদেরকে হারাতে পারেনি। আগামীর দিনগুলোতে এই যুদ্ধ হয়ে যাবে আরও বড় পরিসরের, আরও বড় আকারের, এবং গ্লোবাল সাউথ ভার্সেস ওয়েস্টার্ন হেজমনির যে যুদ্ধ রয়েছে সেটা শুধুমাত্র ইরান, রাশিয়া কিংবা তাইওয়ান কেন্দ্রিক থেমে থাকবে না, পুরো এশিয়া এবং মধ্যপ্রাচ্য পুরোটাই মূলত ভুক্তভোগী হবে এবং হয়ে যেতে পারে সেটা আফ্রিকা পর্যন্ত এই যুদ্ধ। আগামীর দিনগুলোতে এই যুদ্ধের প্রস্তুতি আমাদের সবার নিতে হবে, এই যুদ্ধ থেকে কোনোভাবে মুক্তি পাওয়ার কোনো অপশন কারোই নেই। লাস্টলি শুধু এইটুকু বলতে পারে, পুরো পৃথিবী জুড়ে ইসলাম ভার্সেস ইহুদির যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে যে নায়কের অবস্থান রয়েছে, সে নায়ক যদি এখনও চিনতে না পারেন তবে আপাতত খলনায়কটা চিনে নিন। মধ্যপ্রাচ্যে এই মুহূর্ত পর্যন্ত যত গন্ডগোল হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় খলনায়ক এরদোগান এবং তারপরেই রয়েছে মোহাম্মদ বিন সালমান। আপনি ক্লিয়ারলি তাকান, গাজায় 1 লাখের বেশি মানুষকে হত্যা করা হয়ে গেছে, সেখানে এখন পর্যন্ত এরদোগানের সাথে ইসরায়েলের সম্পর্ক অটুট রয়েছে। সর্বশেষ ইরানের অ্যাটাকে যতগুলো ইসরায়েলি প্লেন রয়েছে তারা মাত্র 2টো কান্ট্রিতে নিয়ে সেগুলোকে পার্ক করেছে, প্রথমটা হচ্ছে সাইপ্রাস এবং পরেরটাই হচ্ছে টার্কি। ইসরায়েলের সাথে এরদোগানের ব্যবসা যেমন এখনো চরম রয়েছে, ঠিক ইসরায়েলের আকাশ ব্যবহার করে আজারবাইজান হয়ে ইরানে এসে অ্যাটাক করেছিল ইসরায়েল। এই ধরনের অসংখ্য ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন এরদোগান এবং তার প্রত্যেকটাই মূলত পুরো মুসলিম বিশ্বকে লজ্জাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে। খুব বেশি দূর নয়, গত 30 বছরে মুসলিম বিশ্বের যদি কোনো বড় মানের ট্রেটর থাকে তবে সেটা এরদোগান, এবং মুসলিম বিশ্বের পক্ষ হয়ে অ্যাটলিস্ট কথা বলেছে এমন যদি কেউ থাকে তবে সেটা খামেনি। এবার আপনি ভেবে নিন আপনি আসলে কোন দিক দিয়ে মুসলিম বিশ্বের শাসনকে বিবেচনা করবেন, মুসলিম বিশ্বের পাওয়ারকে বিবেচনা করবেন কিংবা এলাইকে বিবেচনা করবেন। আগামীর দিনগুলোতে এটা খুবই ইম্পর্টেন্ট অবস্থান তৈরি করতে যাচ্ছে। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখুন, পাশাপাশি আমার কাছে যে কোনো কথা পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ইমেলেও আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।